আমি আপনাদের সাথে বলবো আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি আমার সাথে ঘটে 2013 সালে। আর 2013 সালের 9 মে আমাকে অ্যাসিড মারে। ঘটনা শুরু থেকেই বলি, ধৈর্য সহকারে শুনুন। আমার জন্ম 2092 সালে। ছোটবেলা থেকেই খুব সুন্দরী, যা বলার মতো না। আমাকে দেখলে যে কেউই ক্রাশ খাবে। কিন্তু আমি যথেষ্ট সুন্দরী হওয়া সত্ত্বেও আমার আরো সুন্দরী হওয়ার মতো ইচ্ছে সবসময় ছিল। আমি তো মানুষের জাত, লোভ তো আমার থাকবেই। মোটামুটি মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম। আল্লাহর রহমতে বাবা কখনো অভাব বুঝতে দেয়নি। আমার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডুতে। যখন আমার বয়স 17 তখন আমার বিয়ে হয়। তখন সালটা 2009। আমার বিয়ের সময় আমার মনটা অতটা ভালো ছিল না, কারণ তখন আমার পছন্দের নায়ক মান্না মৃত্যুবরণ করেন। সেটা আমার বিয়ের আগে। আমি মান্নাকে অনেক পছন্দ করতাম। আমার বিয়ে হয় চট্টগ্রামে বায়োজিতে। আমার বর ছিল প্রবাসী। বিয়ের 3 মাস পর প্রবাসে চলে যায়। আমার শ্বশুর বাড়িতে আমার এক দেবর, 2 ননদ ছিল। আমার স্বামী ছিল সবার বড়। আমার শ্বশুর শাশুড়ি মারা গেছেন আমার বিয়ের আগে। আমার ননদগুলো বিবাহিত ছিল। বলে রাখি, বিয়ের 1 বছর পর আমি আমার দেবরকে দেখি, কারণ সেও প্রবাসী ছিল। আমার বিয়েতে সে আসেনি। আমার বিয়ের 1 বছর পর সে দেশে আসে। সুখে দুঃখে ভালো যাচ্ছিল আমার সংসার। আমার বড় আমায় ভালোবাসতো, কিন্তু সে আমাকে বিদেশ থেকে ফোন দিত 10 দিন কিংবা 15 দিন পর পর। আমার কাছে খারাপ লাগলেও আমি মেনে নিতাম, কারণ হলো প্রবাসে আছে, হয়তো বিজি আছে। আমার ননদরাও আমাকে তেমন একটা জ্বালাতো না, খুব ভালো ছিল। মাঝে মাঝে আসতো, আমি তাদের যথেষ্ট আদর করতাম। আমার বর একটু কৃপণ টাইপের ছিল, টাকা পয়সা তেমন দিতে চাইতো না। সংসার খরচের জন্য যা দিত আমি টেনে টুনে চলতাম। এমন দেখা যেত আমাকে মাসে 5,000 টাকা দিছে কারেন্ট বিল বা অন্যান্য সবকিছু খরচ বাদে আমার কাছে 2,000 টাকা 2,500 টাকার মতো থাকতো। তো আমার ননদরা যখন বেড়াতে আসতো সেই টাকা দিয়ে আমি বাজার করে ফেলতাম। মাস শেষে আমাকে ভাতে মরতে হতো। তখন আমি হয়তো আমার ননদের বাড়ি চলে যেতাম, না হয় বাপের বাড়ি যেতাম। আর এটা নিয়েও আমার বর আমার সাথে রাগ করতো, আবার টাকাও দিতে চাইতো না। খুব বাজে ব্যাপার ছিল। আমার বিয়ের 1 বছর পর আমার দেবর আসে বিদেশ থেকে, আমার জন্য একটা চেন আনে। আমার দেবর আসার 15 দিন পর আমার বর আসে। তখন দেবরকে বিয়ে করতে বলে, কিন্তু দেবর কোনো রকমই রাজি হয় না। সে নাকি আরো পরে বিয়ে করবে। দেবর কিন্তু বয়সে আমার থেকেও বড় ছিল, তাকে আমি ভাইয়া ডাকতাম। আর সেও 2 হাত ভরে বাজার করত। সে আবার কৃপণ ছিল না। কিন্তু শুরু থেকেই দেবর আমার দিকে কেমন করে যেন তাকাতো, কিন্তু সেটাতে কোনো খারাপ নজর ছিল না। আমার বর 3 মাস পর চলে যায়। এর মধ্যে দেবর যায় না, সে নাকি 5 মাস দেশে থাকবে। বলে রাখি, আমার বর ঘরে এক খালা শাশুড়িকে রেখে যায়, কারণ আমি বাসাতে একাই থাকতাম আর দূর সম্পর্কের খালা শাশুড়িটারও কেউ ছিল না। তাই দেবর একদিন আমাকে বলে যে সে নাকি আমাকে ভালোবাসে, কিন্তু সেটা আমি মেনে নেইনি। এরপর থেকে দেবর পাগলামি শুরু করতো। বলে রাখি, আমাকে ভালোবাসি বলার আগে থেকে দেবর আমি যা খেতে চাইতাম তা আনতো। এমনকি আমাকে জামা কাপড়ও কিনে দিত। দেশে আসার পর সে 5 ভরির মতো অলংকার আনে, সে পুরোটাই আমাকে দিয়ে দেয়। সে কিন্তু গহনাগুলো আমার কাছে রাখতে দেয়, কিন্তু পরে বলে এগুলো তোমাকেই দিলাম। বর চলে যাওয়ার পরের মাসে আমার পিরিয়ড হয়। বলে রাখি, সেটা আমি কাউকে বলিনি পিরিয়ডের কথা। কিন্তু এরপরের 2 মাস আমার পিরিয়ড হয় না। টেস্ট করলে দেখি পজিটিভ আসে। আমি তো ভয় পেয়ে যাই, এ বাচ্চা কার। অনেক সময় দেখা যায় জিনের বাচ্চাও মানুষের পেটে থাকে। আমি কাউকে বলি না, চুপচাপ থাকি। একদিন এক হুজুরের কাছে যাই, কারণ জিনের বাচ্চা হলে সমস্যা। বলে রাখি, আমরা গ্রামের মেয়ে, তাই আমরা জিন ভূত এইসব কিছু বিশ্বাস করি। তখন আমি হুজুরকে সব বলি। হুজুর বলে পরের দিন আসতে। সেদিন রাতে দেবর বলে, কালকে হুজুরের কাছে তুমি যাবে না, বাচ্চাটা আমার। আমি হতবাক হয়ে বলি, আপনি কি পাগল? কিভাবে সম্ভব? তাছাড়া আমি আপনার বড় ভাইয়ের বউ। আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্যি। তোমার প্রতি আমার ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, বিশ্বাস করো। আর তোমার গর্বে আমার সন্তান, আমার ভাইয়ের না, সেটা 100% শিওর। আমি মাথা ঘুরিয়ে পড়ে গেলাম। বলে রাখি, আমার খালা শাশুড়িটা বাসায় ছিল না। উনাকে আমার দেবর চালাকি করে সরিয়ে দিয়েছে। আমার যখন হুঁশ আসলো, দেবর আমাকে যত্ন সহকারে খাওয়াই দিল। আমি খেতে চাই না, আসলে আমি ব্যাপারগুলো মানতে পারছি না। আমি আমার জামাইকে অনেক ভালোবাসি। আমার দেবর তখন আমার পা ধরে মাপ চাইলো তার কৃতকর্মের জন্য এবং বলল, তুমি বাচ্চাটা নষ্ট করিও না, বাচ্চার কোনো দোষ নেই। আমি তাকে বললাম, এই বাচ্চা আমার জামাইয়ের। তখন সে আমায় বলল, আমার ভাই থাকাকালীন আমি তোমাদের দুধের মধ্যে বাচ্চা না হওয়ার পিল মিশিয়ে দিতাম প্রতিদিন, আর তাই প্রতিদিন দুধ আনতাম আর তোমাদের জোর করে খাওয়াইতাম। ভাই যাওয়ার পর তোমার খাবারে ঘুমের ওষুধ দিতাম আর তোমার সাথে শারীরিক সম্পর্ক করতাম। আমি তোমায় ভালোবাসি আর তোমার ভালোবাসায় কাঙাল আমি, তাই বাধ্য হয়ে এটা করেছি যাতে তুমি আমার কাছে ধরা দাও। আমি তার কথা শুনে হতবাক। আর এটাই কি আমার জীবন? আমি ওই সময়টাতে কি করব ভেবে পাচ্ছিলাম না। পরের দিন আমি আর হুজুরের কাছে গেলাম না, আর কারো কাছে এই ব্যাপারগুলো বললাম না। আর ওই দিন থেকে আমি খাবার খেতাম খুব সাবধানে। আমি তখনও সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম। আমার মনে হতো আমি গলায় দড়ি দিয়ে মরে যাব। আমি আমার জামাইয়ের সাথে অন্যায় করছি এমন মনে হতো। একদিন রাতে হতাশা আর থাকতে না পেরে গলায় দড়ি
বলি দেই, কিন্তু আমার খালা শাশুড়ি দেখে ফেলে, আমার দেবরকে ডাকে, কোনোভাবে আমাকে বাঁচিয়ে নেয়। সময় যাচ্ছিল আর আমি 4 মাসের গর্ভবতী। দেবর যত্নে কোনো কমতি রাখে না। বরকে তখনও বলিনি আমি গর্ভবতী। দেবরও বিদেশে যায় না, সে নাকি আর বিদেশ যাবে না। কারণ হলো সে আমাকে নিয়ে দূরে কোথাও ঘর বাঁধবে, না হলে বাচ্চা হলে নাকি সে বাচ্চা নিয়ে চলে যাবে। ননদরা বুঝতে পারে আমি গর্ভবতী, তারা খুশি হয়। আর আমার জামাই রাগ করে, কারণ তাকে আমি বলিনি, অন্য কারো মুখ থেকে শুনতে হয়। সেজন্য আমি 5 মাসের সময় বাপের বাড়ি চলে যাই। সব সময় মনমরা হয়ে থাকি, কি করব বুঝতে পারতেছিলাম না। আমার দেবর 2 দিন বাদে বাদে আমাকে দেখতে আসতো। আমার জামাই বাপের বাড়ি যাওয়াতে টাকা দেওয়া বন্ধ করে দিল, কারণ বাপের বাড়ি আছি, বাপের সব খরচ দিবে। তাই আপনাদের তো আগেই বলেছি আমার বর একটু কৃপণ টাইপের। আমার দেবর সব খরচ দিত। সে আমার বাপের বাড়ি আসলে আমি লুকিয়ে থাকতাম, ঘৃণায় তার সামনে যেতে ইচ্ছে করতো না। আমার বাবা ওই সময়টাতে অনেক সমস্যায় পড়ে। আমার দেবর তখন প্রায় 3 লাখ টাকার মতো দিয়ে তাকে সাহায্য করে। দেখতে দেখতে ডেলিভারির সময় আসলো, সিজার করতে হবে। ডেলিভারির 4 দিন আগে দেবর চলে আসলো। সে ওই সময়টাতে এত কেয়ার করতো যা আমি আমার জামাই থেকেও পাইনি। সবাই কিন্তু মনে করতো ভাই বোনের মতো সম্পর্ক। তাই ডেলিভারির দিন আমার দেবর আমার হাত শক্ত করে ধরে রেখে পাগলের মতো করছে।